দর্শক, আমি মোহাম্মদ আলী আরাফাত আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিজিটাল বাংলাদেশ অনুষ্ঠানে। ডিজিটাল বাংলাদেশের যে প্ল্যান, যে ভিশনটি আছে, সেই বিষয় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতিগুলি হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে সাধারণত আলোচনা করে থাকি। আলোচনার শুরুতেই আমি ডিজিটাল বাংলাদেশের যে ভিশন এন্ড প্ল্যানটি আছে তার সেই বিষয়ে একটু বলে নিতে চাই দর্শক আপনাদের সুবিধার্থে। আমরা জানি যে 5টি ডিস্টিংক্ট এরিয়া নিয়ে কাজ করে ডিজিটাল বাংলাদেশ। এর মধ্যে প্রথমটি হচ্ছে ই গভর্নেন্স, তারপরে যেটি আছে সেটি হচ্ছে আইটি এডুকেশন, দেন থার্ড ডিস্টিংক্ট এরিয়াটি হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি, ফোর্থ ডিস্টিংক্ট এরিয়া যেটি সেটি হচ্ছে আইটি আউটসোর্সিং, 5 নম্বর যে এরিয়াটি আছে সেটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার বলতে পলিসি, এনেবলিং এনভায়রনমেন্ট যেটাকে আমরা বুঝি, এবং একই সাথে ট্যাঞ্জিবল এন্ড ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আমরা বুঝি। তো আজকে আমরা যে বিষয়টি চুজ করেছি আমাদের আলোচনা করার জন্য সেটি হচ্ছে ফাইবার অপটিক্স কেবল নেটওয়ার্ক। আজকে আমাদের সাথে আলোচনায় যারা আছেন তাদের সাথে পরিচয় করে দেই। আমাদের সাথে আছেন জনাব ATM মনিরুল আলম, উনি কমিশনার BTRC। আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ আরিফ আল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও CEO সামিট কমিউনিকেশন লিমিটেড। আমাদের সাথে আরো আছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মঞ্জু, উনি প্রেসিডেন্ট ISP অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান শুরুতে আমি জনাব মোহাম্মদ ATM মনিরুল আলম, আপনি যেহেতু সরকারকে বা সরকারের রেগুলেটরকে এই পার্টিকুলার সেক্টরের প্রতিনিধিত্ব করছেন আজকে আলোচনায়, ফাইবার অপটিক্স কেবল এবং এই নেটওয়ার্ক যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এই বিষয়টি নিয়ে যদি একটু খোলাসা করে একটু বলেন আমাদের দর্শকদের সুবিধার্থে। আসলে টেলিকমিউনিকেশন উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং ICT ডেভেলপমেন্ট, এর সবটার সাথেই যে জিনিসটা দারুণভাবে ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। আমি এই জন্যই বলবো যে এটার ব্যবহার যত বেড়ে যাচ্ছে তত খুব অল্প পরিসরে অনেক বেশি তথ্য ট্রান্সমিট করার জন্য যে পদ্ধতি সেটাই কিন্তু ফাইবার অপটিক নির্ভর। এটাকে যদি আমরা এমনি ছোট আকারে জানতে চাই তাহলে এটা গ্লাস ফাইবার বা স্পেশালি ফেব্রিকেটেড ফাইবারস, যার মধ্যে দিয়ে আলো যেতে পারে এবং আমরা আমাদের কথাগুলোকে এর আগে যে পদ্ধতিতে ট্রান্সমিট করতাম সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বা ইলেকট্রিক্যাল পালসেস বা ইনফরমেশনস। এখন আমরা এটাকে লাইট ইনফরমেশনে কনভার্ট করে আমরা অপটিক্যাল ফাইবারে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা ট্রান্সমিট করব। এর সুবিধাটাই এটা অত্যধিক গতিসম্পন্ন, স্পেশালি এর যে টার্মিনাল ইকুইপমেন্ট, এই টার্মিনাল ইকুইপমেন্টের উপর কিন্তু নির্ভর করে এর গতি। আমরা এটাকে 2 মেগাবিট 8 মেগাবিট থেকে সাম টেরাবিট পর্যন্ত ব্যবহার করতে পারি এবং একে ডিস্ট্রিবিউট করতে পারি ইন ডিফারেন্ট positions. Very flexible and very reliable in communication. অর্থাৎ এর মধ্যে দিয়ে যখন আমার তথ্যটা যায় তখন ইন্টারফারেন্স হওয়ার কোনো সুযোগ থাকে না। অ্যাপারেন্টলি আপনার বক্তব্য শুনে যেটা মনে হচ্ছে যে ফাইবার অপটিক্স কেবল এটা একটি বিশেষ মেটেরিয়াল এবং যে মেটেরিয়ালটি আমাদের প্রয়োজন ICT ডেভেলপমেন্টের জন্য একটি ব্যাকবোন হিসেবে কাজ করবে, মানে এই ডেভেলপমেন্টের মেরুদণ্ড হিসেবে কাজ করবে। এটি উন্নয়ন ছাড়া, প্রপার নেটওয়ার্ক বিল্ড করা ছাড়া ডিজিটাল বাংলাদেশ, যেটা আমরা শুনি ডিজিটাল বাংলাদেশ বিল্ড করার মানে ডিফিকাল্ট বা অসম্ভব হয়ে পড়বে, কঠিন হয়ে পড়বে। এই বিষয়টি জনাব আরিফ আল ইসলাম, আপনাকে যে প্রশ্নটি করব, যেহেতু আপনারা প্রাইভেট সেক্টরে এই কাজগুলি করছেন, ফাইবার অপটিক্স কেবল স্থাপন করছেন গোটা বাংলাদেশ জুড়ে, এই কাজটি করতে যে আপনাদের যে অভিজ্ঞতা হচ্ছে এই বিষয়টি নিয়ে একটু আমাদের বলেন। ফাইবার অপটিক কেবলের কারেন্টলি তো জানেন যে বাংলাদেশে অনেক মোবাইল অপারেটর এন্ড এক্সিস্টিং যারা PSTN অপারেটর বা কেবল টিভি অপারেটর বা ইভেন গভর্নমেন্ট অপারেটর যারা আছে BTCL, সবারই একটা ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক আছে, যেটা আপনি যেটা বলছিলেন যে ব্যাকবোন হিসেবে ইউজ হচ্ছে কারেন্টলি। এবং এইটার নিড ডে বাই ডে বাড়বে এই কারণে যে কনজিউমার লেভেলে যে ইউসেজটা আজকে হচ্ছে, ইন্টারনেট কানেক্টিভিটি বলেন অথবা আপনার ফোন ভয়েস ইউসেজ বলেন অথবা ফিউচারে মাল্টিমিডিয়া ইউসেজ আসতে যাচ্ছে, প্রত্যেকটা ইউসেজ বাড়ছে এবং ডে বাই ডে দিস ইজ কামিং টু এ সিচুয়েশন যে এক একটা BTS এর পক্ষে, আপনি টেলকো BTS বলেন বা WiMAX এর BTS বলেন বা একটা PSTN এর বেস স্টেশন বলেন, ওই বেস স্টেশন যে ওর হাব সাইটে বা সুইচে যে ট্রান্সমিট করে নিয়ে যাবে
through wireless it is getting very heavy. I see. তো ওয়্যারলেসে যদি উপর থেকে নিয়ে যায় তখন আবার কাস্টমারদের যে ইউসেজের যে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট ওখানে যে ওটা লিমিটেড হয়ে পড়ছে, রাইট। এই জন্য যদি ওখানে যদি ওয়্যার্ড কানেক্টিভিটি থাকে উইথ ফাইবার অপটিক যেটা আনলিমিটেড ক্যাপাসিটি, উনি যেটা বললেন স্যার, মানে ফাইবার অপটিক্স কেবলের কোনো বিকল্পই নাই। এক্স্যাক্টলি, ডে বাই ডে ওই গ্লোবালি there was a pattern যে more people are getting wireless, but the day by day globally all in mature market fiber optic is getting more and more. Whole technology and telecommunication is getting dependent on fiber optic cable. এই জন্য আপনি শুনবেন যে অস্ট্রেলিয়াতে still they are laying fiber optic cable, সিঙ্গাপুরে door to door they are laying fiber optic cable, জাপানে হচ্ছে, US is in the probably half of the journey door to door fiber optic cable. Korea exactly have done it. তো এখন গ্লোবালি এই যেহেতু ব্যান্ডউইথ নিড ইজ গেটিং এক্সট্রিমলি হাই মাল্টিমিডিয়া ইউসেজের জন্য, দিস ইজ গেটিং প্র্যাকটিক্যালি দেয়ার নেসেসিটি। তা এখন আমাদের গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ যেগুলো আছে, স্পেশালি তাদের যে ভিশন অন ডিজিটাল বাংলাদেশ, সেই কমিটমেন্টের জায়গা থেকে যে বিষয়গুলি আসছে প্রাইভেট সেক্টর এটাকে ওপেন আপ করা, তো সেক্ষেত্রে আপনি কেমন দেখছেন, মানে কেমন এনেবলিং এনভায়রনমেন্ট? আমি ডেফিনেটলি আমাদের রেগুলেটর প্রতিনিধি আছেন, ওনাকে আসবো এই একই প্রশ্ন নিয়ে, বাট আপনি প্রাইভেট সেক্টরের প্রতিনিধি হিসেবে আপনার অপিনিয়নটা জানতে চাই। এনটিটিএন এর ইট হ্যাজ বিন আ ভেরি ওয়াইজ ডিসিশন অফ দ্য রেগুলেটর যে আমাদের দুটো এনটিটিএন লাইসেন্স দেওয়া হয়েছে, একটা 3 বছর আগে and recently Summit Communication পেয়েছে গত 11 মাস আগে। তো উই আর ইন দ্য প্রসেস, আমরা ধীরে ধীরে কান্ট্রি ওয়াইড লে করছি, ঢাকা সিটিতেও লে করছি, ওভারহেড কেবল একটা আন্ডারগ্রাউন্ড করার প্রেসার আছে, আর কান্ট্রি ওয়াইডও লে করছে। তো এখানে অ্যাজ অফ টুডের স্ট্যাটাস যদি বলি, একটু আগে যেটা বলছিলাম যে বিভিন্ন অপারেটর অলরেডি এক্সিস্টিং একটা নেটওয়ার্ক আছে। এখন কোশ্চেন আসতে পারে যে আমি যদি সাম আপ করি, যেমন একটা এক্সাম্পল যদি দিই, ঢাকা চিটাগং রুটে প্রত্যেকটা মোবাইল অপারেটরের নিয়ারলি আছে অনেক, একটা দুটো পিএসটিএন অপারেটর আছে, গভর্নমেন্টের পিজিসিবি বা বিটিসিএল এনাদের আছে। ইফ ইউ সাম ইট আপ মেবি 8 to 10 fold ফাইবার আছে, যেখানে একটা 1 fold ফাইবার উড হ্যাভ বিন গুড এনাফ ফর দ্য কান্ট্রিজ নিড ফর unlimited number of future years. এইভাবে countrywide if you sum it up there will be around over 20,000 kilometer of fiber already আছে। তো সেখানে আমরা যদি আবার ফার্দার এনটিটিএন অপারেটররা লে করি, এটা কি এনাফ আমাদের সাফিশিয়েন্ট? ফাইবারের আমি যদি একটা এক্সাম্পল দিই, যে একটা ফাইবার একটা অপারেটর লে করেছে, সে হয়তো দোজ ফাইন লাইন যেটা গ্লাসের ফাইবার হয়, এটাকে বলে 1 কোর ফাইবার। তো এটা 20 কোরেরও হতে পারে, 15 কোরেরও হতে পারে, কেউ হয়তো 144 কোর লে করে। 1 কোর ফাইবার is good enough to carry any unlimited amount of data. Whole country's data would be good enough to carry through that 1 core fiber. তো যেখানে যেটা বললাম, আমরা যেটা বুঝি যে গোটা বাংলাদেশ জুড়ে পৌঁছতে হবে এই নেটওয়ার্ক, সেটি কি আছে? সেটি তো আমাদের নাই। এইখানে অনেক গ্যাপ আছে, যেমন যেটা বললাম যে ঢাকা চিটাগং এ 10 ফোল্ড আছে, whereas আপনি যদি বলেন যে চিটাগং টু বান্দরবন, সেখানে দেখবেন যে 1 ফোল্ড হয়তো নাই। সাম ওয়ে রিসোর্স ইউটিলাইজেশন করা দরকার, যেখানে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং যদি হয় উইথ এ অ্যাফোর্ডেবল রেট, যেটা আবার কাস্টমারকে ওই রেটটা পৌঁছে দেওয়া যায়। অ্যাক্সেসিবিলিটি এন্ড অ্যাফোর্ডেবিলিটি গোজ হ্যান্ডস ইন হ্যান্ড ইন এনি ইন্ডাস্ট্রি। তো ওইটার একটা নিড, বার্নিং নিড টুডে, যে ঢাকা চিটাগং এ আমি এনটিটিএন অপারেটর হিসেবে লে না করি, আমি একটা রিজনেবল রেটে নিয়ে আমি কাস্টমারকে যাতে দিতে পারি, এন্ড যেখানে লাস্ট মাইল, যেখানে কানেক্টিভিটি কেউই দেয় নাই বা নিড এখনো তৈরি হয়নি, ফার্দার নিড তৈরি করার জন্য ওখানে এনটিটিএন অপারেটর আগে যেতে পারে। কিন্তু এখানে যদি এক্সিস্টিং রুটে এনটিটিএন অপারেটরকে আবার বিল করে যেতে হয়, ইট ইজ ওয়েস্টেজ অফ ন্যাশনাল রিসোর্স ইন ওয়ান সেন্স, ইনভেস্টমেন্ট, আবার টাইম ওয়াইজও পিছিয়ে যাবে, বিকজ আমি কিন্তু ইজিলি এক্সিস্টিং রিসোর্স গুলো ইউজ করে তাড়াতাড়ি পৌঁছে যেতাম লাস্ট মাইল কানেক্টিভিটি। জনাব আখতারুজ্জামান মঞ্জু, আপনি সভাপতি আইএসপি অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যারা বেসিক্যালি দ্য ইন্ডাস্ট্রি। এই যে ফাইবার অপটিক্স কেবল লে করা হলে আপনারা ইন্ডাস্ট্রি এবং যারা ইভেন্চুয়ালি একেবারে এন্ড ইউজারদের কাছে পৌঁছে দিচ্ছেন এর বেনিফিটটা, আপনাদের মন্তব্যটা কি এই বিষয় নিয়ে? আমি মোটামুটি অনেক ক্ষেত্রেই এগ্রি করি উইথ মিস্টার আরিফ আল ইসলাম। তো আপনি যে প্রশ্নটা করেছিলেন এইমাত্র, যে সারা দেশে আছে কিনা, ইয়েস, পাওয়ার গ্রিড কোম্পানি ওনাদের লুপ ইট ইজ কমপ্লিট। টোটাল লুপটা 3800 কিলোমিটার। মেইন ব্যাকবোনের যে লুপটা আছে সেটা
ওনাদের সাথে হয়ে গেছে, বিকজ ইলেকট্রিক্যাল কেবলের সাথে ওনারা ওই কেবলটা পাস করেছে, বাট সেটা ওভারহেড, আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড ওভারহেড, বাট ওই ওভারহেডকে কোনোদিনই আন্ডারগ্রাউন্ড আনবে না। ওগুলো কি ফাইবার অপটিক্স? ফাইবার অপটিক্স, সেম অ্যাজ ফাইবার অপটিক্স, ওইটা কিন্তু আন্ডার ইউটিলাইজড, নট এট অল ইউটিলাইজড। কেবলমাত্র একটা কোর ভাড়া দেওয়া হয়েছে গ্রামীণকে, আরেকটা কোর দেওয়া হয়েছে বিটিসিএল কে। এখন সেই যে রিসোর্সেসটা পড়ে আছে, আমরা যদি সেটাকে ভিত্তি করে আমরা টোটাল লুপটাকে কমপ্লিট করতে পারি, ইন দ্যাট কেস আরিফ আল ইসলাম সাহেব যেটা বললেন যে আমাকে চিটাগং যেতে হলে এখন যে প্রাইভেট পার্টিটা, যে পিএসটিএন কোম্পানি বা যে সেল অপারেটর বা কোন আইএসপি, আমাদেরও কিন্তু প্রায় 40,000 কিলোমিটার আমরা লে করে ফেলেছি উইদিন দি কান্ট্রি, about 40,000 কিলোমিটার আইএসপিরা সবাই মিলে। তো ওইগুলো কিন্তু আমাদের কোন ওভারগ্রাউন্ড, নট আন্ডারগ্রাউন্ড, আর অন্যরা করেছে আন্ডারগ্রাউন্ড। তো ওই জিনিসগুলোকে যদি আমরা, যে রিসোর্সেসটা প্রথমে আমাদের রেগুলেটর মিস্টার মনির যে কথাটা বললেন, যে আমরা যদি কোলোকেশন ফ্যাসিলিটিসটাকে ইউটিলাইজ করি এবং এক্সিস্টিং রিসোর্সেস গুলাকে প্রপার্টি ইউটিলাইজ করে ন্যাশনাল রিসোর্সেসকে ওয়েস্টেজ এর দিকে না নিই, তাহলেই কিন্তু আমাদের টার্গেটে এবং ভিশনে কুইক পৌঁছাতে পারবো এবং কাজটা ভালো হবে। এবং সেদিকেই আমাদের কিন্তু খেয়াল রাখা উচিত, যে যেই ফাইবারগুলো অলরেডি লেইড টু আপ টু চিটাগং, ইজ কারেক্ট, যে চিটাগং পর্যন্ত হয়তো 10টা কোর আছে, কিন্তু বান্দরবন পর্যন্ত নাই। লেট দি এন্টিটি এন্ড লাইসেন্স হোল্ডার্স they pull their cable or they lay their cable ওই জায়গাগুলোতে করুক। অন্য যেখানে আছে সেখানটাতে গভর্নমেন্ট or রেগুলেটরের যা দায়িত্ব সেটা পালন করে রেগুলেটরকে ফোর্স করতে হবে, তোমারটা আইদার ইউ স্টার্ট ইউটিলাইজিং or you is a national resources, ন্যাশনালকে দিয়ে দাও, ন্যাশনাল will decide who will utilize it. আচ্ছা, আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যে ওভারঅল যে ইনিশিয়েটিভ, যে ফাইবার অপটিক্স কেবল আন্ডারগ্রাউন্ডে লে করে যে নেটওয়ার্ক বিল্ড করার যে প্ল্যানটি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? We appreciate it. We should have done it. আমাদের এখন থেকে যদি 16 বছর আগে বাংলাদেশের প্রথম অনলাইন আইএসপি কিন্তু আমরা, আচ্ছা, আইএসএন বাংলাদেশের প্রথম অনলাইন আইএসপি, অফলাইন আমাদের আগে ছিল দু একটা। আমরা আসার 2-1 বছর বা 5 বছরের মধ্যে যদি আজকে এই জিনিসটা সরকার করে দিত, এন্টিটি লাইসেন্সটা, এই কনসেপ্ট তখনকার যারাই ছিল, তাহলে কিন্তু আজকে আমাদের এই জঞ্জাল নামাবার জন্য চিন্তা করতে হতো না, এবং আমাদের প্রায় 1000 কোটি টাকা all what we have earned plus invested এটা রাস্তায় ঝুলে আছে অরক্ষিত অবস্থায়। এই অবস্থায় আমরা যেতাম না। উই অ্যাপ্রিশিয়েট ইট, এবং এটাতে উই আর সেফ, যদিও ফিনান্সিয়ালি আমরা লুজ করছি, বাট স্টিল বিউটিফিকেশন এবং হাই স্পিড ডেটা ট্রান্সমিশনের জন্য উই ওয়ান্ট ইট, এবং এটা হওয়া উচিত। একটু আমার একটা পয়েন্ট ছিল, ওভারহেড ভার্সেস আন্ডারগ্রাউন্ড, এটা খুব একটা ইন্টারেস্টিং টপিক এন্ড ইট ক্যান বি অ্যান আওয়ার ডিসকাশন। বাট খুব ছোট করে যদি বলি, মঞ্জু ভাই যেটা বলছেন আই ফুললি এগ্রি, বাট ইন অ্যাডিশন টু দ্যাট, যে দেয়ার নিড টু বি এ ভেরি গুড কম্বিনেশন অফ ওভারহেড অ্যান্ড আন্ডারগ্রাউন্ড। হোল কান্ট্রি ওয়াইড আমরা যদি আন্ডারগ্রাউন্ডের কথা চিন্তা করি, ডিউরেবিলিটি ঠিক আছে, হয়তো কিছুটা বেটার হবে, বাট দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। ওভারহেড একটা কেবল লে করা এবং আন্ডারগ্রাউন্ডের cost is somewhere between 7 to 10 times higher আন্ডারগ্রাউন্ডে করার। তো আন্ডারগ্রাউন্ডে যেসব জায়গা না করলেই না, যেমন মেট্রো সিটিতে মেইন রোড গুলোতে, সেগুলোতে আন্ডারগ্রাউন্ড করাটা ইট মেক সেন্স। বাট আবার যদি মেট্রো সিটির গলি রোডে আমি আন্ডারগ্রাউন্ড করি, ওখানে ইউটিলিটি বিভিন্ন লাইন এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে, আন্ডারগ্রাউন্ডে পরে মেইনটেনেন্স করা আবার খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো দ্যাট উইল বি আন্ডারগ্রাউন্ডে ওভারহেডের মতো একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে, যেটা পরবর্তীতে ইট উইল বি ইনম্যানেজেবল টু ম্যানেজ। তো আবার আপনি বাইরে অনেক জায়গাতে দেখবেন, যদি খুব ওয়েল ম্যানেজড ওভারহেড কেবল হয়, সে এনটিটি এন্ড অপারেটর, দুটো অপারেটরের মাত্র দুটো কেবল গেছে, তাহলে কিন্তু ইট লুকস অ্যাবসলিউটলি ফাইন। দুটো বা তিনটা তার গেছে আপনার পোলের থ্রু দিয়ে। আপনি আছেন রেগুলেটর হিসেবে, আমাদের সরকারের প্রতিনিধি, আমাদের প্রাইভেট সেক্টরের প্রতিনিধিরা যে বিষয়গুলো উঠে এনেছেন, স্পেশালি যে রিডান্ডেন্সির বিষয়টি এবং প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আসলে মূলত টেলিযোগাযোগ যে অবকাঠামো, এটা কিন্তু গড়ে উঠেছিল
টেলিফোনকে সামনে রেখেই, Right. কিন্তু ক্রমান্বয়ে যে ডিজিটাল টেকনোলজি, ইন্টারনেট, ডেটা কমিউনিকেশন, এইসব চাহিদাগুলো and value-added services like ISPs and others, Right. এদের যে চাহিদা, এই চাহিদাগুলোই কিন্তু আমাদের প্রেক্ষাপটকে অনেক নতুনের দিকে নিয়ে যাচ্ছে। Exactly. এবং তার সাথে সাথে তাল রেখে যে উন্নয়ন, সেটা হয়তো সব ক্ষেত্রে অত দ্রুত নাও হতে পারে, কিন্তু আমাদের যে সরকার সেদিকে যথেষ্ট দৃষ্টি দিচ্ছেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটি, তার জন্য সাবমেরিন কেবল হলো, কিন্তু সেটাকেই এভরি ইউজার্স প্রেমিসেসে নিয়ে যাওয়ার জন্য যে জাতীয় পর্যায়ে যে ইনফ্রাস্ট্রাকচার অপারেটর, Exactly. এই কনসেপ্টটা ছিল না, কিন্তু এটাই কিন্তু সরকার দিল NT10 লাইসেন্স, দুজনকে দেওয়া হয়েছে। এবং বিটিটিভি তো ছিলই, বা এখন BTCL, এরা এখন এদের কাজ হবে যে ডাটা কমিউনিকেশন অ্যাজ ওয়েল এজ টেলিকমিউনিকেশন দুটাকে সামনে রেখে এভরি ইউজার্স প্রেমিসেসে পৌঁছে দেওয়া। এবং শুধু তাই না, এখানে আমি বলবো যে অপটিক্যাল ফাইবার, এটার কিন্তু তিনটা আসপেক্ট আছে। ইন্টারন্যাশনালি সেই কিন্তু নিয়ে যাচ্ছে সাবমেরিন কেবল দিয়ে সবচেয়ে সহজ এবং কম পয়সায় Right. ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির জন্য। আবার ন্যাশনাল যে কোর নেটওয়ার্ক, সেটাও কিন্তু ওই অপটিক্যাল ফাইবারই। Right. আবার যে নাকি এই ব্যবসাগুলো যখন বাড়বে, ডিজিটাল বাংলাদেশ আরো ডেভেলপ করবে, আরো উন্নয়নের পথে আমরা অনেক অগ্রসর হব, তখন বড় বড় কর্পোরেট ইউজার্স এন্ড এভরি সিটিজেন, তারা কিন্তু ব্রডব্যান্ড সলিউশন চাবে, রাইট, তারা আরো বেশি বেশি ডাটা ব্যবহার করতে চাইবে। তখন তাদের যে বাড়িতে নিয়ে পৌঁছানো, সেটাও কিন্তু অপটিক্যাল ফাইবার। অ্যাবসলিউটলি। In some cases it is WiMAX or other technology, but main bulk will be eventually the fiber eventually optics the cable. fiber optics. Right. এই যে একটা enabling environment ক্রিয়েট করা, যেটি বিটিআরসি স্পেশালি দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমরা যখন ইনফ্রাস্ট্রাকচার বলছি, ওয়ান অফ দ্য 5 distinct areas of ডিজিটাল বাংলাদেশ, ইনফ্রাস্ট্রাকচার বলতে ফিজিক্যাল অ্যান্ড ট্যাঞ্জিবল ইনফ্রাস্ট্রাকচার শুধু না, পলিসি পয়েন্ট অফ ভিউ থেকে একটা এনেবলিং এনভায়রনমেন্ট করার যে বিষয়টি, সেটি এর মধ্যে পড়ে, যেখানে একটা বড় দায়িত্ব বিটিএসসি পালন করছে। তো এই বিষয়টি যদি একটু বলেন যে প্রপার সাপোর্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, স্পেশালি প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশনের মাধ্যমে ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যায় এবং ডিজিটাল বাংলাদেশের যে ড্রিম, সেটা অ্যাচিভ করার ক্ষেত্রে বিটিআরসি মানে কি কাজ করছে, স্পেশালি এই পার্টিকুলার ক্ষেত্রে ফাইবার অপটিক্স কেবল নেটওয়ার্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে? এটা অপটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিটিআরসি যে একটু আগে যেটা বললাম যে NT10 যে দুটো লাইসেন্স দেওয়া হলো, দিস ইজ ওয়ান অফ দ্য পার্টি। অন্য যে সমস্ত লাইসেন্সিং দরকার, যে সমস্ত গাইডলাইন্স দরকার, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে, কিছু তৈরি হয়ে গেছে, যেগুলো মানে অপারেটরদের মধ্যে আসছে। এবং আরো একটা জিনিস আমরা গড়ে তুলছি, যেটা হলো যে মাল্টি অপারেটর প্ল্যাটফর্ম বা এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু কোলোকেশন এন্ড রিসোর্স শেয়ারিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু যেহেতু আমাদের অপারেটররা এই ব্যবসাটা নতুন, অনেকে এই যে ওপেন হয়েছে অল্প দিন, তার ফলে এর সাথে অ্যাডজাস্ট হয়ে তারা আসছে, এগিয়ে আসছে। আমি ভেরি হোপফুল যে তারা এগিয়ে আসছে, এটা আরো এগিয়ে আসবে, তখন এই রিডান্ডেন্সি হবে না, বা যেটা আছে সেটা আরো ওয়েল ইউটিলাইজড হবে। আমি এখন একটু জানতে চাবো, আপনারা যে ফাইবার অপটিক্স কেবল লে করছেন, আপনি এটার ইভেন্চুয়ালি ডিজিটাল বাংলাদেশ বিল্ড করার ক্ষেত্রে একটা কন্ট্রিবিউশনের জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন আমাদের সাধারণ অডিয়েন্স দর্শকদের জন্য। অবশ্যই আমি একটা দুটো উদাহরণ দিই। আমাদের সে ফর এক্সাম্পল ব্রডব্যান্ড রেট, আমাদের যদি মার্কেটে যদি দেখেন ব্রডব্যান্ড রেট পার হাউসহোল্ড ইনকাম, আমাদের এক একটা হাউসহোল্ড কান্ট্রি ওয়াইড অ্যাভারেজ হাউসহোল্ড ইনকামের ব্রডব্যান্ড সামহায়ার ক্লোজ টু ওভার 80%। তো একটা মানুষ অ্যাভারেজ, আমাদের অ্যাভারেজ একটা বাঙালি যা ইনকাম করে, ওর হাউসহোল্ড ইনকামের 80% তার ডিসপোজ অফ করে দিতে হবে জেনারেল পাবলিক, আই এম নট টকিং অ্যাবাউট হাই এন্ড ব্রডব্যান্ড কেনার জন্য। Whereas এই রেটটা আপনি যদি নেইবারিং কান্ট্রিতে দেখেন, somewhere half or even 1/3 than that broadband rate. এটা একটা এক্সাম্পল দিলাম। আবার যদি ফিউচারে যদি এই যে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি নিয়ে যেতে চাই, ধরেন একটা গ্রামে উই সি এ ভিশন যে প্রত্যেকটা উপজেলা যদি ফাইবার অপটিক কেবল দিয়ে কানেক্ট করি, এক একটা গ্রামে যদি একটা হাব থাকে, and ওই হাব থেকে হি উইল গেট এডুকেশন, ঢাকা সিটিতে একটা ভালো স্কুল, একটা এসএসসি পরীক্ষার একটা কোচিং, 1 মাসের একটা কোচিং বা 3 দিনের একটা ছোট কোচিং, যেটা ব্রডকাস্ট করবে ওখান থেকে প্রত্যেকটা উপজেলায় পৌঁছে যাবে।
And ওইটা at all possible হবে না আপনার কারেন্ট মোবাইল বা যে কোনো টেকনোলজি থেকে বলেন, আপনার একটা ফাইবার অপটিক কেবল দরকার। এক্স্যাক্টলি। এন্ড দেন আপনি কর্পোরেট সেন্সে যদি ধরেন, একটা এসএমই এর জন্য কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের দেশে এখনো আপনি যদি বড় ব্যাংকগুলো ধরেন, সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক, যাদের 1000 ব্রাঞ্চ নেটওয়ার্ক, ফাইবার অপটিক কেবল ছাড়া কোনোভাবে সম্ভব না যে ওনার কান্ট্রি ওয়াইড ব্রাঞ্চগুলো কানেক্টেড থাকবে। তো এই প্রত্যেকটা সাপোর্ট, ভিডিও কনফারেন্সিং, যেটা দিয়ে আপনার এই যে ট্রাভেল টাইম এন্ড এনার্জি এন্ড ওয়েস্টেজ অফ রিসোর্সেস ডিউরিং ট্রাভেল টাইম, তো সবগুলোই সেভিং করা যায়। তো দেয়ার আর হিউজ নাম্বার অফ অপরচুনিটিজ। এন্ড আমাদের দেশে মোবাইল সেক্টরে যেটা হয়েছে, যে টেকনোলজি লিপফ্রগ হয়েছে, যেটা একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে ফিক্স লাইন থেকে অনেক হাই পেনিট্রেশনের পরে মোবাইলটা এসছে, আমাদের এখানে মোবাইল কেম ফাস্টার। সিমিলারলি এই ই গভর্নেন্সে দেয়ার কুড বি এ ভেরি বিগ টেকনোলজি লিপফ্রগ, যেটা আপনি ডেভেলপ কান্ট্রিতে অতখানি দেখেন না। ইউসেজ অফ টেলিকমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি থ্রু ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক, সেটা খুব ইজিলি ফ্যাসিলিটেট করা যায়। যদি আপনি একটা ভিলেজে আজকে একটা পয়েন্ট টার্গেট করি, তারপরে দেখা যাবে যে একটা ভিলেজে মাল্টি পয়েন্ট চলে এসছে। এখন কানেক্টিভিটি যারা এনশিওর করছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, তাদের প্রতিনিধি জনাব মঞ্জু, আপনার ওপিনিয়নটা জানতে চাবো। কানেক্টিভিটি এর গুরুত্বটা, মানে আজকের কনটেক্সটে এটা একটু যদি গুরুত্বটা আনডাউটেডলি ম্যানিফোল্ডস। আরিফুল ইসলাম সাহেব যেটাকে এক্সপ্লেন করলেন, আই 100% এগ্রি টু দ্যাট। অন টপ অফ দ্যাট একটা জিনিসকে দেখতে পারি, কতদিনে উনি আমাদেরকে ওখানটা পর্যন্ত কানেক্টিভিটি দিতে পারবে। এরপরেও যে কথাটা আসছিল, আমাদের কিছুটা ওভারহেড, কিছুটা আন্ডারগ্রাউন্ড কেবলস থেকেই যাবে। এখান থেকে নীলফামারীর একটা গ্রামের মধ্যে তো প্রতিটা বাড়িতে উনি আমাকে কানেক্টিভিটি দিতে পারবেন। দ্যাট উইল নট বি ইকোনমিক্যালি ভায়াবল ফর হিম, সম্ভব না, যেটা বাস্তবতা। মোর ওভার ওনাকে দুটো কোম্পানিকে এন্টিটিএন লাইসেন্স দেওয়া হয়েছে, এন্ড উইথ এ প্রিমিয়াম অফ 30 মিলিয়ন টাকা, মানে 3 কোটি টাকা লাইসেন্স ফি দিয়ে। তো এটা আমি জানি না যে 3 কোটি টাকা লাইসেন্স ফি একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করাবার জন্য, ওয়াই আপনার যমুনা ব্রিজ করতে যে কন্ট্রাক্টর করেছে, ওনার ট্রেড লাইসেন্সের ফিজ হয়েছে হয়তো 2000 টাকা, আর ওয়াই ইট ইজ 3 crore, আই ডোন্ট নো। তো এইসব জিনিসগুলোতে ওনাদেরকে যদি অ্যাড্রেস করে, তাহলে উনি আমাকে যে চার্জটা করবে, এই 3 কোটি টাকা লাইসেন্স ফি প্লাস বছরের রিনিউয়াল ফি, ওটা হি উইল অ্যাড আপ উইথ দি প্রাইসেস হোয়াট দে আর অফারিং টু আস, আই মিন দি আইএসপিস। তো এই জিনিসগুলোকে একটু রিভিউ করা উচিত, যাতে কস্টটা এফোর্ডেবল কেসেসে আসে। আপনাকে মানে প্রশ্ন করতে চাই যে পৃথিবীর অন্যান্য ডেভেলপড কান্ট্রিগুলোতেও যারা বিজনেস করছে, আর এন্ড অফ দ্য ডে প্রাইভেট সেক্টর বিজনেস করছে, এই বিজনেসের কন্ট্রিবিউশন সামাজিকভাবে বিশালভাবে আছে, কিন্তু তা সত্ত্বেও গভর্নমেন্ট তো যেটা ট্যাক্স বা ট্যারিফ যেটা নেয়ার প্রাইভেট সেক্টর থেকে তো নিচ্ছেই। সো বিষয়টি কি এরকম হতে পারে না যে লাইসেন্স ফিস যেটি আবার ডিস্ট্রিবিউটেড হচ্ছে আপনাদের উপরে, সো এটা ইভেন্চুয়ালি গভর্নমেন্টের ঘরে যাচ্ছে, যেটি গভর্নমেন্ট আবার ওয়েলফেয়ারের জন্যই খরচ করছে। সরকারের দিতে হবে, এখানটাতে সরকারের ইনভেস্টমেন্ট কিন্তু কিছু নাই। যেহেতু মাননীয় নেত্রী ডিজিটাল বাংলাদেশ কথাটা বলেছেন, এবং উই অল ওয়ান্ট ডিজিটাল বাংলাদেশ টু বি এস্টাবলিশড। এটার মধ্যে যে সমস্ত হিন্ড্রেন্স গুলি আছে, সেগুলোকে উড়িয়ে দিয়ে যতটা সহজলভ্য, শিথিল করে সুলভ মূল্যে আমি আমার কাস্টমারকে দিতে পারি। এখন যেমন এখান থেকে উত্তরা যেতে হলে আমার 15 কিলোমিটার রাস্তা, প্রতি মিটার 2 টাকা হারে পার কেবল পার কোর আমার লিজ দিতে হবে ওনাকে। আরেকটা কোম্পানি আছে, ওদের রেটের কিছুটা তারতম্য আছে। আমি যেহেতু উনি আছেন এখানে, আমি ওনাকেই বললাম 2 টাকা হিসাবে যেই টাকাটা আসে, সেই টাকাটা হু উইল কম্পেনসেট, আমাকে দেবে কে? এটা তো আই উইল অ্যাড আপ উইথ দি কাস্টমার। তো আমার কিন্তু কস্ট কমছে না, গতি বাড়ছে। এখন অনেকে চায় গতি বাড়াটাও কিন্তু কস্ট কমা। যে আমার আগে 2 মিনিটে আমি মেইল গুলোকে কিউ করতাম, করে আমি ইয়েতে দিয়ে দিতাম, মেইল পাস করে দিতাম, সেন্ড করতাম, তখন আমার মিনিটে 20টা যেত, এখন মিনিটে 60টা যাবে। তো ওই টাইমটা সেভ হবে। তো এখন কিন্তু ইউজুয়ালি আমাদের যে টেন্ডেন্সিটা আছে, এটা ফুল টাইম ফ্রি
সেই বেসিসে আমরা 24 আওয়ার্সের জন্য আমরা ইউজ দিয়ে থাকি। তো ওই জায়গাটাতে আমাদের কস্ট কিন্তু বাড়বে, গতিটা বাড়াতে গেলে আমাদেরকেও কস্ট বাড়বে। ব্যান্ডউইথ আমরা যা কিনি, ব্যান্ডউইথ কস্ট কিন্তু আমাদের টোটাল কস্টের 25%, এর বেশি না কিন্তু। কিন্তু অন্যান্য জিনিস যেগুলো সাথে সাথে এসে যায়, আমার আপডেট হচ্ছে, রেগুলার সফটওয়্যার গুলোকে আপডেট হচ্ছে, হয়ে যাওয়াতে আমার যে সার্ভারটা আছে সেটাকে আমি কম্পিটেবল রাখতে পারছি না। আই এম টু রিপ্লেস ইট উইদিন 2 to 3 years। এই রিপ্লেসমেন্ট কস্ট ইজ ভেরি হাই, ট্যাক্স বেশি, দাম বেশি, কম্পিটেবল না থাকলে আই ক্যান নট বি উইথ দি আদার এন্ড। এই যে সমস্যাগুলো আসে এইখানটাতে, তবে যে সেবাটার দিকে সরকার সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে দিতে যাচ্ছে, হয়তো একটু সময় লাগবে, বাট ইটস ইউনিক। যেমন একটা লেকচার, প্রফেসর জাফর ইকবাল সাহেবের একটা লেকচার যদি সারা দেশে একযোগে আমরা ব্রডকাস্ট করতে যাই, আমাদের এটা ছাড়া অন্য কোন মিডিয়া নাই এবং সম্ভব না। একটা গ্রামের কৃষক সে যদি জানতে চায় যে আমার এই সিজনে আমার কি সার বা কি সিড লাগানো দরকার, কি টাইপের বা আমার রোগ হয়েছে, ইনফরমেশন জানতে চাইলে কিন্তু উনি এখান থেকেই সেই সিওসকে গিয়ে ওখান থেকে তার ইনফরমেশনটা সে পেতে পারে। জনাব এটিএম মনিরুল আলম, আমাদের প্রাইভেট সেক্টর প্রতিনিধিরা অনেক বিষয় উত্থাপন করেছেন, বললেন ওভারঅল আমরা দেখছি যে এই বিষয়টি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার বিশাল একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আরো কিভাবে রেগুলেটর বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে যারা কাজ করছেন সহযোগিতা করতে পারেন, বা আরো কিভাবে আরো ফার্দার ফ্যাসিলিটেশনের কাজগুলি ফ্যাসিলিটেট করতে পারে এই বিষয়টিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার মনে হয়? ওনাদের আলোচনা থেকে আপনি হয়তো দেখেছেন যে ওনাদের একটা বিরাট কনসার্ন যেটা, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি এন্ড দ্য রেটস। এটা কত চিপার হতে পারে, কত সহজে মানুষের কাছে পৌঁছতে পারে। তো এটা কিন্তু একটা ডাইনামিক প্রসেস, এটার কাজ কিন্তু চলতেই থাকে এবং টাইম টু টাইম এটা আবার রিভিউ হয়, আবার নতুন রেটে আসে। কাজে যে সমস্ত রেটগুলো দিয়ে শুরু করা হয়েছে সেটাই যে থাকবে সবসময় তা কিন্তু নয়, এবং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমাদের গ্রুপ অফ ইয়াং ইঞ্জিনিয়ার্স যারা কাজ করছে, অন্য দেশের তথ্য নিচ্ছে, এক্সপেরিয়েন্স নিচ্ছে, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনের সাথে তাল রেখে এটাকে কি করে আরো অ্যাফোর্ডেবল করা যায় সেটি নিয়ে কাজ করছে। আর এর সাথে আমি মনে করি যে আমরা দারুণভাবে চেষ্টা করছি একটা কম্পিটিটিভ মার্কেট তৈরি করতে। যে মার্কেট ফোর্স ইকোনমিতে, ওটা কিন্তু একটা বিরাট জিনিস। আমি জোর করে একটা জিনিসকে নিতে পারবো না। আই এম টু ক্রিয়েট এ মার্কেট ফোর্স, সেই মার্কেট ফোর্সটাই আমাদের নিয়ে যাবে অটোমেটিক ডেভেলপমেন্টের দিকে। শুধু আমাদের যে জিনিসটার দিকে থাকতে হবে সেই জিনিসটা হচ্ছে যে উই মাস্ট হ্যাভ এ ভেরি অনেস্ট বিজনেস এবং ভেরি নলেজ বেসড লিডারশিপ, কারণ দিস ফিল্ড ইজ নলেজ বেসড এন্ড লেবার ইন্টেন্সিভ। অ্যাবসলিউটলি। সো আমরা এখানে যদি আগাতে চাই তাহলে আমাদের খুব মানে সিস্টেমেটিক ওয়েতে, উইথ এ নলেজেবল এনভায়রনমেন্ট এন্ড উইথ এ অনেস্ট এনভায়রনমেন্ট। একেবারে শেষ পর্যায়ে ছোট করে শেষ মন্তব্য। গভর্নমেন্টের একটা খুব ভালো উদ্যোগ আছে যে ঢাকা সিটিতে যে ওভারহেড কেবলের খুব একটা জঞ্জাল তৈরি হয়েছে এটাকে আন্ডারগ্রাউন্ডে নেওয়ার জন্য, এবং এটা নিয়ে আমরা নিরলসভাবে আইএসপি এবং অন্যান্য অপারেটরের সাথে কাজ করে যাচ্ছি। তো এটা একটা খুব টিডিয়াস প্রসেস, এবং ঢাকা সিটির আন্ডারগ্রাউন্ড দিয়ে অনেক কিছুই গেছে, এবং ওগুলা দেখে ঠিক মতো আন্ডারগ্রাউন্ডে একটা বিল করা এবং তারপরে রাইট ওয়েতে কানেক্টিভিটি দেওয়া। বিকজ এখানে কেবল টিভি, আইএসপি, টেলকো অপারেটর, ওদের টেকনোলজি ভ্যারিজ ফ্রম অপারেটর টু অপারেটর। আবার সব টেকনোলজি দেখেই একটা ইন্টেলিজেন্ট অপারেটরকে ওদেরকে কানেক্টিভিটি দিতে হবে।